আমরা যারা বড় ধানের চাষ করেছি আমরা মাটিতে কিছু সার ব্যবহার করেছিলাম, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এছাড়াও গোবর সার বা খোল, এছাড়াও অন্যান্য যে সারগুলো আমরা দিয়েছি। তো মাটির যে সারগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কিন্তু গাছ গ্রহণ করছে ধীরে ধীরে। এবার 12 থেকে 14 দিন বা 15 দিনের বয়সে আমাদের কিন্তু সার ব্যবহার করা প্রয়োজন। আর এটাই কিন্তু গুরুত্বপূর্ণ মিনি চাপান সার। তো এই গুরুত্বপূর্ণ মিনি চাপানে এবছর আমার এই যে জমিটি দেখছেন, এই জমিতে আমরা 15 দিনের মাথায় এসে চাপান সার ব্যবহার করব। তো এই জমিতে ধান রোপণ করা হয়েছে আজকে থেকে প্রায় 12 দিন আগে। এবার মিনি চাপানে আমরা এখনও 2 দিন পর দেব। তো মিনি চাপানে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের সার কিছু আছে, সেগুলো ব্যবহার করতে হবে। কেননা মিনি চাপানে যে সারগুলো ব্যবহার করব সেই সারগুলোর উপর ভিত্তি করেই কিন্তু গাছ সবুজ সতেজ শিকড় বৃদ্ধি, তার সঙ্গে পাশকাঠি বৃদ্ধিও কিন্তু আসবে। এই জন্য আমাদের এই সময়তে যে সারগুলো ব্যবহার করতে হবে সেই সারগুলোর মাত্রাটাও কিন্তু ঠিক রাখতে হবে। তো আমরা কোন কোন সার ব্যবহার করব, কি কারণে ব্যবহার করব এবং তার মাত্রাটা কতটা হবে, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে এক এক করে তুলে ধরবো। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সম্পর্কে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মিনি চাপানে এসে আমরা যে সারগুলো দেব তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়তে নাইট্রোজেন, 46% নাইট্রোজেন যুক্ত যে ইউরিয়া সার রয়েছে সেটা কিন্তু এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সার। তো এই সময় যদি আমরা এই 46% যে নাইট্রোজেন যুক্ত ইউরিয়া সার রয়েছে এটা যদি ব্যবহার করতে পারি, তাহলে গাছের যেমন শিকড় বৃদ্ধি হবে এবং শিকড় কিন্তু একদম মাটিতে চারিদিকে ছড়িয়ে পড়বে। আর তার সঙ্গে সঙ্গে গাছের যে পাশকুশি বা পাশকাঠি যেটা আমরা বলি, সেই পাশকাঠির সংখ্যাও কিন্তু ধীরে ধীরে অধিক পরিমাণে বাড়তে থাকবে। আর এর পরবর্তীতে কিন্তু আমাদের ফলনটাও কিন্তু বেশি আসবে। অর্থাৎ কেমনভাবে না, যত পাশকাঠি আসবে তত কিন্তু আমাদের ধানের যে শীষ, সেই শীষের সংখ্যা কিন্তু বাড়বে। তো এই জন্য কিন্তু ওই নাইট্রোজেন আমাদের এখন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা যখন জমিতে নাইট্রোজেন যুক্ত যে ইউরিয়া সারটা ব্যবহার করছি, তখন গাছের পাতা যেমন সবুজ থাকবে ঠিক সেভাবেই কিন্তু গাছের পাতাতেই গাছ সূর্যালোকের উপস্থিতিতে তার খাবারগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে। অর্থাৎ এক কথায় গাছের ক্লোরোফিল যেটা রয়েছে সেই ক্লোরোফিলের সংখ্যা কিন্তু বাড়িয়ে তুলবে। এই জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে নাইট্রোজেন সার ব্যবহার করতে হবে। এবার আমরা নাইট্রোজেন সার কি পরিমাণে ব্যবহার করব, অর্থাৎ ইউরিয়া সার কি পরিমাণে দেব। যেহেতু এই যে 15 দিনের মাথায় এটা একটা গুরুত্বপূর্ণ মিনি চাপান, এখানে আমাদের প্রতি 1 বিঘা জমিতে 15 কেজি ইউরিয়া সার আমাদের ব্যবহার করতে হবে। তবে জমি ভেদে অনেক সময় দেখা যায় যেখানে সবসময় কাদাময় অবস্থায় থাকে যেসব জমিগুলো, অন্য কোনো চাষ আমরা করতে পারি না, শুধুমাত্র এই এক সিজনে ধান চাষ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউরিয়া সার একটু কম ব্যবহার করব। কারণ সে জায়গা কিন্তু আগেই হিউমাস তৈরি হয়ে কিন্তু রয়েছে মাটিতে। তাই অতিরিক্ত পরিমাণে যদি আমরা ইউরিয়া সার ব্যবহার করি তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু গাছ ঠেকানো মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমরা সেই জায়গার ক্ষেত্রে আমরা 12 কেজি বা 10 কেজি এর মধ্যে ইউরিয়া রাখবো। আর যেহেতু আমাদের ডাঙার জমি, সেখানটায় আমরা 15 কেজি ইউরিয়া সার ব্যবহার করব। তো এই জন্য আমাদের 33 শতক জমিতে এই মুহূর্তে 15 কেজি আমরা ব্যবহার করব। আর এর সাথে সাথে আমাদের আরেকটা যে সার ব্যবহার করতে হবে, গাছের যেমন ক্লোরোফিল বৃদ্ধি হবে, গাছের যেমন পাশ কুশির সংখ্যা বাড়বে, তেমনি শিকড়টাও বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছে যে পুষ্টি উপাদানগুলো প্রয়োজন মাটি থেকে গ্রহণ করার ক্ষমতাও কিন্তু বাড়িয়ে তুলবে এবং গাছের কোনো প্রকারের যে পাতা হলুদ হয়ে যাওয়া, সেই হলুদ হয়ে যাওয়া থেকে রক্ষা করবে এবং গাছে ক্লোরোফিল অধিক পরিমাণে বাড়াবে। এই যে কাজগুলো করবে, যেগুলো আপনাদের বললাম, সেরকম একটি সার আমাদের কিন্তু এখন ব্যবহার করতে হবে। আর সেই সারটা হবে সালফার। আমরা সিনজেন্টা কোম্পানির ব্যবহার করতে পারি, থিওবিট রয়েছে যার মধ্যে 80% সালফার রয়েছে। এছাড়াও আমরা ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাক্সুল রয়েছে, এটাও কিন্তু 80% সালফার। তো এই যে দুটো কোম্পানির নাম বললাম, এই দুটো কোম্পানিরই আমরা সালফার ব্যবহার করতে পারি। সালফার শুধুমাত্র ক্লোরোফিল বৃদ্ধি বা এই যে গাছের কুশি বৃদ্ধি বা শিকড় বৃদ্ধি, গাছের পাতা সবুজ রাখা, যেটা ক্লোরোফিল বৃদ্ধি, এটাই নয়। কোনো প্রকারের ছত্রাক লেগে যায় বা ছত্রাক আক্রমণের আগেই
আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে সেই ছত্রাক আক্রমণের হাত থেকে গাছগুলোকে রক্ষা করে এবং পোকামাকড়ের হাত থেকেও কিন্তু গাছগুলোকে রক্ষা করে। অন্যদিকে কি হয়, আমরা যদি সালফার ব্যবহার করেছি তাহলে আমাদের জমিতে বা মাটিতে যে নাইট্রোজেন এবং ফসফরাস দেওয়া রয়েছে সেগুলোকে খুব সহজেই গাছ যেন গ্রহণ করতে পারে, সেই যে সরলীকরণ সেটি কিন্তু করে থাকে সালফার। তাই এই মুহূর্তে আমরা 2 কেজি হারে সালফার ব্যবহার করব। এবার এর সাথে আমাদের আরেকটা সার কিন্তু ব্যবহার করতে হবে, আর সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। দেখুন, এই মুহূর্তে যদি আমরা জিঙ্ক এবং সালফার রয়েছে এমন যদি সার ব্যবহার করতে পারি তাহলে গাছের যেমন কুশি বৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে গাছ যেমন শক্তিশালী হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু গাছের ক্লোরোফিল বৃদ্ধি এবং কার্বোহাইড্রেট বৃদ্ধিটাও কিন্তু নিয়ে আসবে। জিঙ্কের যদি অভাব দেখা দেয় তাহলে গাছের পাতা যে হলুদ হওয়া, সেই হলুদ হয়ে যাওয়ার থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা করবে, কারণ আমরা এখানে জিঙ্ক সালফেট কিন্তু ব্যবহার করছি। দেখা যায় কি যে এই যে জিঙ্ক সালফেট যদি 15 দিনের মাথায় ব্যবহার করা হয় তাহলে গাছের সার্বিক যে উন্নতি, গাছ যেমন বৃদ্ধি, গাছের যেমন ক্লোরোফিল বৃদ্ধি, সর্বোপরি কুশির সংখ্যা বৃদ্ধি হয়ে দেখা যায় যে গাছের যেমন শ্বাসকুশির সংখ্যা যেহেতু বৃদ্ধি হচ্ছে, পরবর্তীতে শীষের সংখ্যাও কিন্তু বাড়বে, আমাদের ফলনটা কিন্তু অধিক পরিমাণে আসবে। এই জন্য আমরা এই যে 15 দিনের যে মিনি চাপান, এখানে আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করব। জিঙ্ক সালফেট বাজারে কিন্তু বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায়, যেমন পরশের গোল্ডে রয়েছে জিঙ্ক রয়েছে 33% এবং সালফার রয়েছে 15%। তো আমি কিন্তু এই 15 দিনের মাথায় এসে এই যে সারটার কথা বললাম এটা কিন্তু ব্যবহার করব। তো আপনারা এটা নিতে পারেন। এছাড়াও আমাদের আরেকটা সার এই মুহূর্তে ব্যবহার করতে হবে, যার মধ্যে হিউমিক অ্যাসিড থাকবে, ফুলবিক অ্যাসিড থাকবে এবং পটাশিয়াম থাকবে। এরকম জাতীয় আমাদের সার কিন্তু ব্যবহার করা প্রয়োজন, কারণ আমরা এই যে সমস্ত সার ব্যবহার করলাম, নাইট্রোজেনযুক্ত ইউরিয়া দিলাম, তার সঙ্গে সালফার, তার সঙ্গে আমরা জিঙ্ক সালফেট, এই যে এই খাবারগুলো দিলাম, এই খাবারগুলো যেন খুব সহজেই গাছ মাটি থেকে গ্রহণ করে নিতে পারে তার শিকড়ের মধ্য দিয়ে, এবং এর সাথে সাথে মাটির গঠন উন্নত করে এবং জল ধারণ ক্ষমতাটাও বাড়িয়ে তোলে। গাছের যে বিভিন্ন প্রকারের যে পারিপার্শ্বিক যে চাপগুলোকে গাছ যেন খুব সহজেই মানিয়ে নিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গাছের সার্বিক যে বৃদ্ধি, গাছের যে মাটি থেকে প্রোটিন গ্রহণ করে নেওয়ার যে ক্ষমতা, সেটা যেন সে খুব সহজেই পায়। সেই জন্য কিন্তু আমাদের এই যে হুমি গোল্ড বা হিউমিক অ্যাসিড, ফুলবিক অ্যাসিড বা পটাশিয়াম যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে শিবালিকের হুমি গোল্ড রয়েছে, এটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন হাই গোল্ড রয়েছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই যে হুমি গোল্ড হিসাবে আমরা যেমন শিবালিক ব্যবহার করছি, বাংলাদেশে হাই গোল্ড রয়েছে। এই যে সার দুটোর কথা বললাম, এটা কিন্তু আমরা এই মুহূর্তে 1 কেজি করে প্রতি 33 শতক জমিতে ব্যবহার করব। তাহলে ইউরিয়া নিলাম 15 কেজি, সালফার নিলাম 2 কেজি, জিঙ্ক সালফেট নিলাম 2 কেজি, তার সঙ্গে হুমি গোল্ড আমরা কিন্তু 1 কেজি করে ব্যবহার করব। তো এই যে 4টে উপাদান রয়েছে বা এই যে 4টে সারের কথা বললাম, এই 4টে সার একসঙ্গে মিশিয়ে তারপর আমরা ছিটিয়ে দেব। এবার ছিটিয়ে দিলেই হবে না, আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কেমন? আমাদের জমিতে যেন 2 ইঞ্চি মতো জল থাকে, জল যেন একদম শুকিয়ে না যায়, মানে জমিতে যেন জল বের করে দেবেন না, জলটাকে কিন্তু ধরে রাখবেন। তাহলে কিন্তু এই যে সারগুলোর কথা বললাম কাজগুলো কিন্তু ভালো হবে। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে এই মিনি চাপানে এসে আমরা কোন কোন সার ব্যবহার করব আমরা আগামী দিনে ধানের যে ফলন অধিক পরিমাণে বাড়ানোর জন্য। এর পরবর্তীতে আমাদের পেঁয়াজের ওষুধ দেওয়া বা সার ব্যবহার, রসুনে কি ওষুধ বা সার ব্যবহার করব এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।